সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার। যেহেতু জাপানে আছি, জাপানিরা তো আসসালামু আলাইকুমও বুঝে না, নমস্কারও বুঝে না। ওদের ভাষাই বলি কমবাওয়া। বাংলাদেশ সময় রাত 10টায় লাইভে আসবো, ঘোষণা দিয়েছিলাম 1 ঘন্টা আগে। অনেকেই দেখেছেন, অনেকেই দেখে আমার সেই পোস্টে লাইক কমেন্ট করেননি, কিন্তু ইনবক্সে সাড়া দিয়েছেন। কেউ লিখেছেন সময় পেলে যুক্ত হবেন, কেউ বলেছেন ব্যস্ত থাকবেন। এক একজন এক এক মন্তব্য করেছেন। আমার প্রিয় এক ব্যক্তি ইতিমধ্যে লাইক মেরে দিলেন, ঢাকা থেকে দেখছেন। আমার খুবই পছন্দের একজন ব্যক্তি। আর কেউ আছেন কিনা, অ্যাডভোকেট আতাউর রহমান ভাই, আপনার তো লাইভে কথা বলার কথা ছিল, আপনার জন্য আমি ফটো কার্ডও বানিয়ে রেখেছি। এত ব্যস্ত আপনি, ভালো আছেন তো? তো লাইভে এসে সাড়া দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাই, আমি কোনো রাজনীতি করি না, আমি রাজনীতি বুঝিও না। আমি যেটা বুঝি, ছোটবেলা মানে হাফ প্যান্ট পরা অবস্থা থেকে যা দেখে এসেছি, যা স্মৃতিতে এখনো জল জল করে ভাসমান, তাই বলি। আপনাদের সেটা ভালো নাও লাগতে পারে। বলার কথাটা হলো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্বাধীনতার আগে যেই নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের প্রাক্কালে, আমি আজকে রাজনৈতিক কোনো বিষয় বলবো না, জাস্ট একটা বিষয়। আজকের দিনটি অনেকের কাছেই স্মরণীয়, এই জন্যই আমি শুরুতে কথাটা বলছি। কেউ ভুল বুঝবেন না, আমি নিজেকে বাঁচানোর জন্য না, বা ঘাড়তেরামি করেও না। যে কথাটি বলছি, আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করিও না। তবে ওই যে ছোটবেলায় বলছি, হাফ প্যান্ট পরে কিংবা খালি গায়ে, মানে সরাসরি যদি বাংলায় বলি, উলঙ্গ হয়ে গোসল করার বয়স ছিল তখন। আমরা খালে খালে নেমে বর্ষার পানিতে গোসল করতাম। সেই সময় দেখেছি নৌকা বানিয়ে আমাদের বাড়িতে বা গ্রামে, গ্রামের রাস্তায় মিছিল করত। তখন মিছিল বলতো না, সম্ভবত এটা পথযাত্রা বা কি বলে, প্রসেশন বলতো, বা এরকমই কিছু বলতো। নৌকা মাথায় নিয়ে বলতো, আমরা সবাই নৌকা বেয়ে চলছি, মানে কি ছিল, কিংবা জয় বাংলা স্লোগান দিত, বলতো। সম্ভবত তখনও শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়নি। যে আমার ভাই তোমার ভাই, মুজিব ভাই, মুজিব ভাই, আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, নৌকার নিচে কলসি। তখন একটা প্রতীক ছিল কলসি, কুড়ে ঘর, মানে নেট মুজাফফরের সম্ভবত, যদি ভুল না হয়ে থাকে। বলা হতো নৌকার নিচে কলসি, এই কথা ভাই বলছি, আমরা সবাই নৌকা বেয়ে চলছি। এই যে স্লোগান গুলা, এগুলো কিন্তু আমার খুব মনে আছে। আর ওই সময়ই বা কিছু সময় পরে দেশে যুদ্ধ শুরু হয়। আমরা ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছিলাম অনেক দূর এলাকায়। এরপর যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন হয়। স্বাধীন হবার পর আমরা আমাদের বাড়িতে ফিরে আসি। যে কারণে আমি
বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, এটাকে ভুলতে পারি না। আমি আওয়ামী লীগ না করতে পারি, যেমন জাপানে আমি দীর্ঘ সময় ধরে আছি। আমার আজকের লাইভ যারা দেখবেন টোকিওতে বা জাপানে, তাদের অনেকেই খুব ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা করবেন, যারা এই জাপান প্রবাসী আওয়ামী লীগ করেন, তাদের ম্যাক্সিমাম একেবারে 95% লোক বলে যে আমি নাকি আওয়ামী লীগ করি না। আবার যারা এন্টি আওয়ামী লীগার, তারা কিন্তু বরাবরই বলে যে আমি আওয়ামী লীগার। তবে রিসেন্ট গত 1.5 বছর, প্রায় 2 বছর ধরে, মানে আওয়ামী সরকারের পতনের পর থেকে অনেকেই আমাকে ট্যাগ দেয় যে আমি নাকি ভারতের দালাল, আমি নাকি আওয়ামী লীগের দালাল, আমি নাকি মানে ইত্যাদি ইত্যাদি, যে রয়ের দালাল, তো অনেক অনেক কথা বলে। ভাইরে, আমার যদি এত যোগ্যতাই থাকতো, এত কিছু করার সামর্থ্য থাকতো, তাহলে আমি এই জাপানে এই বয়সে এসেও কামলা দেই না, কামলা দিয়ে সংসার চালাই না। বিষয়টা মাথায় রাখবেন। আমি এদের কিছুই না, জাস্ট জয় বাংলাকে ধারণ করি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, রেসপেক্ট করি, এই জন্যই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলি। হ্যাঁ, আজকে 17 তারিখ, আই মিন আমাদের ঘড়ির কাঁটায় 1 ঘন্টা পেরিয়ে গেছে। আমি বাংলাদেশের সময় হিসাবে বলছি, বাংলাদেশ আজকে 17 তারিখ, যায় যায় সময়। অর্থাৎ আজকে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী। আমি মন থেকে বঙ্গবন্ধুকে স্মরণ করছি, অন্য কিছু না। আওয়ামী লীগ করতে হবে এমন নয়। আমি নিজে দেখেছি বঙ্গবন্ধুকে, হ্যাঁ আমি দেখেছি একদম সরাসরি। আমি বঙ্গবন্ধুর সম্বন্ধে যতটুকু সম্ভব পড়েছি, হয়তো আপনাদের অনেকের মতো পড়াশোনা আমার নেই, কিন্তু আমি চেষ্টা করেছি বঙ্গবন্ধুকে জানার জন্য। আমি যতটুকু জেনেছি, এই জন্যই বঙ্গবন্ধুকে ভালোবাসি। ভালোবাসি বলেই আমার মনে হয় আমার বাবার জন্মদিন, আমার মায়ের জন্মদিন, আমার ভাইয়ের জন্মদিন, কিংবা বোন বা অন্য কারো জন্মদিনে লাইভে এসে কথা বলিনি। আজকে বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী বলেই। অনেকগুলো কথা আপনারা যারা দেখছেন তারা হয়তো আমাকে প্রশ্নগুলো আমি উত্তর দেব। বঙ্গবন্ধুর তো মৃত্যু হলো 1975-এ 15ই আগস্ট। মৃত্যু বলবো না, তাকে হত্যা করা হয়েছে। আমি ঘুম থেকে উঠে আমার বড় ভাই, যদিও বড় ভাইয়ের সাথে আমার মানে একটু দূরত্ব আছে নানান কারণে, বড় ভাই তখন লন্ডন প্রবাসী, তাকে এরোগ্রামে একটা চিঠি লিখেছিলাম। সবাই, বাবা মা বৌদি, সদ্য বিয়ে করে ভাই লন্ডন প্রবাসী হলেন, তাকে এরোগ্রামে চিঠি লিখেছে। তা আমি ছোট্ট করে, আমাকে একটু স্পেস দেওয়া হয়েছিল বড় ভাইকে লেখার জন্য। আমি যেহেতু পরিবারের ছোট, আমাকে লেখার জন্য একটু স্পেস দিয়েছে। আমি সেখানে লিখেছিলাম, পূজনীয় দাদা, আমরা ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। আজকে তোমার প্রাণপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। এই কথাটি আমি লিখেছিলাম 1975 সালের 15ই আগস্ট। বিশেষ কারণে, ভয়ে আমার পরিবার
অর্থাৎ বাবা সেই চিঠিটি আর পোস্ট করেনি, ছিঁড়ে ফেলেছিল। এই যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এই কথাটি লেখার কারণে বাবা ভয়ে সেই এরোগ্রামটি ছিঁড়ে ফেলেছিল। আমি কিন্তু এই বিষয় নিয়ে অনেকবার অনেক পত্রিকায় লিখেছি, ভারতে, আমাদের দেশে, বিভিন্ন জায়গায় আমার এই ৭৫-এর ১৫ই আগস্টের স্মৃতিচারণ নিয়ে লিখেছিলাম। এরপরে কিছুকাল পর, মানে কয়েক বছর, ২ বছর বোধহয়, ২ বছর বা ৩ বছর পরে জিয়াউর রহমান যখন হ্যাঁ না ভোটের আয়োজন করেন, আমি আমার বয়সে প্রথম কোন নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত হই এই জিয়াউর রহমানের হ্যাঁ না ভোট দিতে গিয়ে। তখন আমার বয়স খুবই কম, কিন্তু আমার প্রতিটি ঘটনা মনে আছে। আমাদের বাড়িতে একদল লোক আসে, বাবাকে নিয়ে যায়, আমরা খুব সকালে চা নাস্তা করে মুড়ি, সম্ভবত মুড়ি বা আটার রুটি খেয়ে জিয়াউর রহমানের সেই হ্যাঁ না ভোট দিতে যাই। তারপর ভোট কেন্দ্রে অনেকে অনেককে চা খাওয়ায়, বিড়ি খাওয়ায়। তখন তো এত সিগারেটের প্রচলন ছিল না, বিড়ি খাওয়ায়, সম্ভবত আকিস বিড়ি, পাতার বিড়ি বা ওই আকিস বিড়ি। তারপর পান খাওয়ায়। এই একটা পান খেয়ে অনেকেই ভোট দিতে গিয়েছে। তবে আমি যতটুকু জানি, ভোট কেন্দ্রে যেহেতু আমার নিজস্ব লোক ছিল, আত্মীয় স্বজন ছিল বা পরিচিত লোক ছিল, এরা বলেছে যে হ্যাঁ না ভোটের না ভোট পড়েছিল বেশি, কিন্তু রেজাল্ট দেওয়া হয় সেখানে হ্যাঁ ভোটের। এটা সারা বাংলাদেশের চিত্র। এ নিয়ে আমি তর্ক করছি না, যেহেতু আমি বলছি আমি রাজনীতি করি না। আমার খুব বড় ইচ্ছে যে আমি সাংবাদিকতা করব, কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে আমার যেই কঠিনতম অভিজ্ঞতা হয়েছে জীবনে, এই জন্যে আমি এই লাইন থেকে সরে গিয়েছিলাম। কিন্তু বঙ্গবন্ধুকে ধারণ করার কারণে, লালন করার কারণে আমার মনে হলো এই জাপান প্রবাসী যদি একজনও না থাকে দুর্দিনে এই বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার, আমি সেখানে কথা বলবো। এই যে বললাম, যারা জাপানে আওয়ামী লীগার, এদের অধিকাংশ কিন্তু আমাকে পছন্দ করে না। হ্যাঁ, পছন্দ করে না, তারাই আমার পিঠে ট্যাগ দেয়, আমার নামের পিছে ট্যাগ লাগায় আমি নাকি আওয়ামী লীগ করি না। সুতরাং আমি আওয়ামী লীগ করি না, আমার আওয়ামী লীগ করার দরকার নাই। তাই বলে কি আমি বঙ্গবন্ধুর কথা বলবো না? এই বঙ্গবন্ধুর কথা বলার জন্যই আমি সাংবাদিকতা ছাড়তে চাই না। ছেড়ে দিও, মানে ছাড়তে ছাড়তে আবার ধরে রাখলাম। আমি একটু আগে শুরুতে বলেছি যে আমি বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছি, খুব ছোট সময়, হয়তো দিন তারিখ আমার মনে নেই। আমি তখন ক্লাস 3-4 এর ছাত্র, 3 বা 4 এর সম্ভবত। আমাদের 2 থেকে ক্লাস 3 এ অটো প্রমোশন দিয়েছেন। ভৈরবে ব্রিজ ভেঙে ফেলা হয়েছিল, রেল লাইনের অনেক ক্ষতি সাধন করা হয়েছে। আমাদের বাড়ি এলাকার রেল লাইন ছিল, এবং ব্রিজটা পুনর্নির্মাণ করে বা পুনরায় যখন এটাকে সংযোগ দেওয়া হয়, ঠিক মেরামত করা হয়, তখন বঙ্গবন্ধু সেই ব্রিজ উদ্বোধন করতে গিয়েছিলেন। ফিরার পথে সম্ভবত ফিরার পথে, এটা আমাদের স্টেশনের নাম হলো আড়িখলা। আড়িখলায় বঙ্গবন্ধু ট্রেন থামিয়ে কিছুক্ষণ কথা বলেছিলেন। তখন আমি খুব কাছে পর্যন্ত গিয়েছিলাম, কারণ আমার বড় ভাইরা, মানে অনেকেই এখন প্রয়াত, কিন্তু নেতৃত্ব যেহেতু দিয়েছিলেন আমার বড় ভাই বা তার বন্ধু বান্ধবরাই,
তারাই সেই মানে আমাদের স্টেশনে বঙ্গবন্ধুর পথসভায় বক্তব্য দিয়েছিলেন, কথা বলেছিলেন বা মেনটেন করেছিলেন। তার কিছুটা দূরেই পাকিস্তানিদের ফেলে যাওয়া একটা ট্যাঙ্ক পড়েছিল। আমার স্পষ্ট মনে আছে, আমাদের আরিখোলা, যারা আমার সাথে লাইভে এখন আছেন, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, কালীগঞ্জ, গাজীপুরের কালীগঞ্জ আরিখোলা স্টেশন একটা বিখ্যাত জায়গা, ইন্দুর জায়গা, কুখ্যাত ইন্দু বলতে পারেন, আবার বিখ্যাত বলতে পারেন নানান কারণে। সেখানে আমি বঙ্গবন্ধুকে দেখেছিলাম। আর প্রসঙ্গ টানছি যে জিয়াউর রহমান যখন হ্যাঁ না ভোট দিয়ে রাষ্ট্রপতি হলেন, আমাদেরই এক অনুষ্ঠানে উনি প্রধান অতিথি হয়ে আসলেন। রাষ্ট্রীয় অতিথিদের অনেকেই যাচ্ছিলেন মঞ্চের দিকে বা যেখানে অনুষ্ঠান সাজানো হয়েছিল। আমি পুরোটা বলবো না, আপনারা খুঁজে নেবেন। অনেকেই হয়তো মানে আমাকে এই গল্পগুলা যখন বলি ব্যক্তিগতভাবে ছোটখাটো জায়গায়, অনেকে বলে যে চাপামারি, মানে আমার বয়স নাকি অনেক কম, ওই বয়সের সাথে মিলাতে গিয়ে তারা বলতেই চায় যে আমি ভুয়া, মানে মিথ্যা বলি, চাপামারি। এই জন্যই আমি স্থান কাল বললাম না। সমর দাস আমাদের জাতীয় সঙ্গীতের মিউজিক যিনি দিয়েছিলেন, সমর দাস, আপনারা যারা দেখছেন একটু স্মরণ করার চেষ্টা করবেন। এখন প্রয়াত সমর দাস আমার সামনে এসে বললেন, এই ওনাকে, একজন অতিথি আমার সামনে দিয়ে যাচ্ছিলেন, বললেন ওনাকে মঞ্চের সামনে সিটে নিয়ে বসিয়ে দাও। আমি এড়িয়ে যাচ্ছিলাম। উনি ছিলেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী, বাংলাদেশের জিয়াউর রহমানের সরকার আমলে স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী। আর আমাকে রিকোয়েস্ট করছিলেন সমর দাস, আমি পিচ্ছি ছেলে, বলছিলেন যে ওনাকে মঞ্চের কাছে যেই তার বসার আসন ওখানে নিয়ে বসিয়ে দাও। আমি এড়িয়ে যাচ্ছিলাম, কারণ কিছুক্ষণ পরেই আমার সামনে দিয়ে জিয়াউর রহমান যাবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী, মানে এর পিছনে অনেক গল্প আছে। এই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে আমরা এক নৌকায় করে যে এক জায়গায় আসছি, সেই গল্প কখনো যদি সুযোগ হয় আমাকে আবার মানে আমার গল্প শুনে বিএনপির দালাল যেন কেউ না বলেন। মানে যেহেতু বলছি আমার সাংবাদিক হওয়ার খুব শখ ছিল, এই জন্য ঘটনাগুলো আমি বলি। মতিন চৌধুরীকে আমি তার মঞ্চের কাছে সিটে না নিয়ে গিয়ে গাউরামি করে, সমর দাসের সাথে গাউরামি করে দাঁড়িয়েছিলাম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখা পাওয়ার জন্য। যখন সামনে দিয়ে যাচ্ছিলেন, সবার সাথে হাত মিলাচ্ছিলেন, আমিও হাত মিলাচ্ছিলাম। জিয়াউর রহমানকে যিনি নিয়ে যাচ্ছেন পাশে, উনি আমার খুবই ঘনিষ্ঠ আত্মীয়, আমি নাই বললাম। উনি বললেন আমার ছোট ভাই, বেশ রসিকতা। এরপর অনেক প্রোগ্রামে একদম মঞ্চে তোলা পর্যন্ত জিয়াউর রহমান, খালেদা জিয়া আমার সামনে দিয়ে হাত ধরে ওই হ্যান্ডশেক করে মানে সুযোগটা হয়েছিল। আমি মঞ্চে মানে প্রেসিডেন্ট জিয়া, বেগম জিয়া সহ মঞ্চে ওঠা প্রাক্কালে আমি সাথে ছিলাম। এমনও সময় গেছে, অনেকবার দেখা হয়েছে, অনেক অনুষ্ঠানে একবার কাছ থেকে পাশে দাঁড়িয়ে পাশে বসে। কিন্তু আমি এখনো বলি না যে আমি বিএনপি করি, অথচ জাপানে কতিপয় আওয়ামী লীগার আমাকে বলে আমি
বিএনপির সমর্থক। আমি ছাত্র জীবনে বঙ্গভবনে গিয়েছি, প্রেসিডেন্ট সাত্তারের সাথে আমার তর্ক হয়েছে একটা বিষয়। তখন তো পোলাপাইন, হ্যাঁ, যারা দেখছেন অনেকেই আমার সিনিয়র হবেন, আপনাদের বয়সের তুলনায় আমি যদি পোলাপাইন তখনও হয়ে থাকি, এখনো আমি ছিলাম নটরডেমের ছাত্র। আমি সামহাও বঙ্গভবনে গিয়েছিলাম, তখনও সমর দাস ছিলেন। তখনও সমর দাস আমার কথা শুনে চোখ রাঙিয়েছিলেন আমার সাথে। যারা এখনো জীবিত হয়তো সেই বিষয়গুলো মনে আছে, আর মনে না থাকলে হয়তো চেষ্টা করবেন মনে করার জন্য। বিষয়টা বলছি, আমি বলেছিলাম এই হল রুমে সবার ছবি আছে, বঙ্গবন্ধুর ছবি নেই কেন? আপনি ভাবতে পারেন আমি যেই সময়ের কথা বলছি তখন আওয়ামী লীগ, মানে বঙ্গবন্ধু দূরের কথা, আওয়ামী লীগের পর্যন্ত অনেকে বলতে সাহস করতেন না। আমি বঙ্গভবনে বিএনপির রাষ্ট্রপতি আব্দুল সাত্তার সম্ভবত, যদি ভুল না হয়ে থাকে, আমি হঠাৎ রিকল করতেছি, ওনার সামনে ওনার হাত ধরে আমি প্রশ্ন করি যে এখানে সবার ছবি আছে, বঙ্গবন্ধুর ছবি নেই কেন? বলছি এই জন্যেই আমি আওয়ামী লীগ না করতে পারি, আমি বিএনপি করি না, আর জন্মগত ভাবে আমি তো জামাত করি না। তবে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ নয়, আপনারা মানেন আর না মানেন, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ইতিহাস আপনি যেভাবেই রচনা করেন, কিন্তু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে সম্ভবই না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই যে বিশেষণটা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই বিশেষণটা যখন নির্বাচন করা হয়, সম্ভবত বিবিসি এটা করে। আমি জাপানের টোকিওতে অংশ নিয়েছিলাম। আমি তালিকায় যে লিস্টের নামগুলো ছিল, গোলাম আজমের নাম ছিল, মতিউর রহমানের নাম ছিল, আমি শেষ দিক থেকে বলি, জিয়াউর রহমানের নাম ছিল, ভাষা সৈনিক কয়েকজনের নাম ছিল, রবীন্দ্রনাথের নাম ছিল, কাজী নজরুল ইসলামের নাম ছিল, মধুসূদনের নাম ছিল, জীবনানন্দ দাশের নাম ছিল, এরকম অনেকের নাম ছিল। কিন্তু এতগুলো নামের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামতেই নির্বাচিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। সুতরাং আমি তার ভক্ত হয়ে ভুল করিনি। এই জন্য যদি কেউ আমাকে আওয়ামী লীগের দালাল বলে, আওয়ামী লীগের দোসর বলে, কিংবা আরো কিছু বললেও আমি লজ্জাও পাই না, ভয়ও পাই না। হ্যাঁ, ওই যে বললাম, আমি আওয়ামী লীগ না করতে পারি, আমি বঙ্গবন্ধুর ভক্ত। আজকে সেই বঙ্গবন্ধুর জন্ম দিবস, আমি তাকে স্মরণ করছি। বিশ্বাস করেন, জাপানে আমি দীর্ঘ প্রায় ৩৫ বছর দেখছি এই আওয়ামী লীগ, যেই দলটি বাংলাদেশের স্বাধীনতার প্রাক্কালে নেতৃত্ব দিয়েছে, এই দলটি করতে গিয়ে নানান জনের তামসা দেখে অবাক হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে এখানে বিভিন্ন সংগঠন করা হয়েছে, আমি কোনোটিতে নেই। এমনকি তাদের কোন অনুষ্ঠানে দাওয়াত তো দূরের কথা, আমি সাংবাদিক হিসেবেও যখন যাবার চেষ্টা করেছি, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আহারে আওয়ামী লীগ, আহারে আওয়ামী লীগ, আহারে আওয়ামী লীগের নেতা কর্মী। আমি আপনাদের বলছি, আমার মৃত্যু হলেও বলবো আমি আওয়ামী লীগের ভক্ত। আমি সৈনিক বলছি না, কারণ আমার ঢাল তলোয়ার নেই, আমি যুদ্ধ করতে পারবো না। তবে
আওয়ামী লীগ না করলেও বঙ্গবন্ধুকে নিয়ে আমার অনেক পড়া আছে। আমার এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, আমার দুটি কিশোর উপন্যাস আছে। একটা হলো ৭৫-এর ভোর, আরেকটি হলো সিঁড়ি। সিঁড়ি হলো ৩২ নম্বরের সিঁড়ি, আর ৭৫-এর ভোর এটা আমি কোনো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য বই লিখিনি, আমি নিজেকে জাহির করার জন্য না, আমার ইচ্ছে বঙ্গবন্ধুকে কিভাবে তুলে ধরা যায়। চেষ্টা করেছি অনেক জাপানিদের মধ্যেও এই বঙ্গবন্ধুকে তুলে ধরার জন্য। যদি কেউ আজকে আমার এই লাইভ প্রোগ্রামটি দেখে যোগাযোগ করেন, আমাকে সহযোগিতা করতে চান, আরো বেশি বঙ্গবন্ধুর উপর লেখা বই পাঠাবেন, আমি বঙ্গবন্ধুর বই যতটুক পারি পড়ব। আমি বঙ্গবন্ধুকে নিয়ে জাপানিদের মধ্যে কাজ করব। আমি যা করেছি আমি আগাতে পারিনি, কারণ কতিপয় বিরিয়ানি খাওয়া, চা খাওয়া, রাস্তার অলিতে গলিতে বসে আড্ডা দেওয়া আওয়ামী লীগাররা আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে দেয়নি। আমি চেয়েছিলাম জাপানে বঙ্গবন্ধুকে নিয়ে ভালো কিছু কাজ করার জন্য। এই জন্য জননেত্রী শেখ হাসিনা আমাকে অ্যাওয়ার্ড দিবে, আওয়ামী লীগ আমাকে অ্যাওয়ার্ড দিবে, এই লোভ এখনো নেই, তখনও ছিল না। আওয়ামী লীগ যখন সরকারে, অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা যখন রাষ্ট্রের ক্ষমতায়, তখনও আমি বলিনি যে আমি আওয়ামী লীগের সমর্থক, আমি জয় বাংলার সমর্থক। যখন দেখছি সুবিধাভোগীরা আওয়ামী লীগ বলতে সাহস পায় না, জয় বাংলা বলতে সাহস পায় না, ঠিক তখনই আমি জয় বাংলা বলা শুরু করেছি, জয় বঙ্গবন্ধু বলতে শুরু করেছি। এখনো বলি, আগামীতেও বলবো। কারণ আজকের এই বক্তব্যটি হয়ে যাবে আমার একটা দলিল। যারা বঙ্গবন্ধুকে পছন্দ করেন না, যারা বঙ্গবন্ধুকে সহ্য করতে পারেন না, যারা জয় বাংলা স্লোগানে জ্বর উঠে যায়, যারা বুকের ব্যথা অনুভব করেন, তাদের উদ্দেশ্যে করে বলছি যে আমি যতদিন বেঁচে আছি, যতদিন জাপানে আছি, ততদিনই বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করব। এখানে অনেকেই আছে বঙ্গবন্ধু পরিষদ করেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন করেন, কিন্তু দুর্ভাগ্য এর ধারে কাছে আমি যাইনি, কারণ যাওয়ার সুযোগ পাইনি, অ্যাক্সেস পাইনি। কেউ আমাকে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলারই সুযোগ দেয়নি। আজকে বলছি, যদি সুযোগ হয়, দেশ থেকে আমাকে মোস্ট ভিআইপি একজন নিয়মিত যোগাযোগ করে বলছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে আমাকে কাজ করার জন্য আমাকে দায়িত্ব দিতে চাচ্ছেন, আমি তাকে বলেছি আপনি যদি আমাকে মনোনীত করেন বা মনে করেন আমার দ্বারা এই কাজটি করা সম্ভব, আমি জাপানিদের মধ্যে, আমি এখানে বাঙালিদের মধ্যে বিরিয়ানি খেয়ে, চা খেয়ে, অলিগলিতে বসে বঙ্গবন্ধুকে নিয়ে শুনতেও চাই না, বলতেও চাই না। আমি জাপানিদের মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করতে চাই। সেটা বঙ্গবন্ধু পরিষদ হোক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন হোক, কিংবা হোক অন্য কিছু। আজকে এই বঙ্গবন্ধুর জন্মদিবসে যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, তাদের সাহসের তারিফ করছি, তাদের ধন্যবাদ জানাচ্ছি। যারা ক্ষমতায় থাকা অবস্থায় সুবিধা ভোগ করেছেন, অথচ আজকে আওয়ামী লীগের দুর্দিনে বিন্দুমাত্র সাহস পান না, লজ্জা পান কিংবা ভয় পান, তাদের জন্য আমি শুধু আফসোসই করে যাই। আপনাদের
জীবন, আপনাদের রুচি, আপনাদের সাহস নিয়ে। আপনাদের আদর্শ কি হবে আপনারাই জানেন। অনেক সময় কথা বললাম, আধা ঘন্টা পেরিয়ে গেল। আপনাদের কারোই ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমরা এই মুহূর্তে এসে বলছি, প্রতি রবিবার আর প্রতি বুধবার ইউটিউব চ্যানেল বিবেক টিভিতে আমরা বিভিন্ন জনের কথা শুনি, কথা বলি। বুধবার কথায় কথায় জীবনের গল্প। আপনিও হতে পারেন এই জীবনের গল্প বলার একজন অতিথি। আর রবিবার বিশেষ করে আমরা বাংলাদেশ সময় 10টায় প্রোগ্রাম করে থাকি। যে কোনো রাজনীতিবিদ, অর্থনীতিবিদ কিংবা অন্য কোনো বিষয়ে যারা অভিজ্ঞ, তাদের সাথে আমরা আলোচনা করি। বুধবার এবং রবিবার ছাড়া অন্য যে কোনো দিন আমরা তৃণমূলের যে কোনো বিষয় নিয়ে যে কোনো অতিথির সাথে কথা বলতে রাজি। সেটা আমাদের বাধ্যতামূলক নয়। আমরা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে এর বিরুদ্ধ কোনো আদর্শের দলের। তবে আমরা এনসিপির কারো সাথেই আপাতত আমাদের ইউটিউব চ্যানেল বিবেক টিভিতে কথা বলতে আগ্রহী নই। আপনি নিজেও হতে পারেন আমাদের অতিথি। চাইলে আপনার পছন্দের কাউকে আমাদের ইন্ট্রোডিউস করে দিতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমাদের বিবেক বার্তা নামে একটি পেজ রয়েছে, সেই পেজটিকে ফলো দিয়েও সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মঙ্গল কামনায় আমি PR প্লাসিড, টোকিও, জাপান। ধন্যবাদ, নমস্কার।